প্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ খালেদ হোসেন, ইন্সট্রাক্টর সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজকের বিষয় কি। আজকের বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 1, বিষয় কোড 66463, অধ্যায় 3, বিষয়বস্তু কনসেপ্ট অফ ট্রান্সফর্মড সেকশন অফ বিম। আজকে এর 2য় ক্লাস। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক এর শিক্ষণফলটা কি। আজকের শিক্ষণফল হলো 1, টি বিমের কংক্রিট ও স্টিলে পীড়ন নির্ণয়ের সূত্রসমূহ প্রতিপাদন করতে পারবো। 2, WSD পদ্ধতিতে টি বিমের পীড়নসমূহ নির্ণয় করতে পারবো। 3, ব্যালেন্সড আন্ডার এবং ওভার রিইনফোর্সড বিম কি জানতে পারবো। এবং 4 নম্বর হচ্ছে আরসিসি বিমে আন্ডার রিইনফোর্সমেন্ট এবং ওভার রিইনফোর্সমেন্টের প্রভাব জানতে পারবো। টি বিম কি? যে বিমের প্রস্থচ্ছেদ দেখতে ইংরেজি অক্ষর টি এর ন্যায় দেখায় তাকে টি বিম বা টি বিম বলে। এক্ষেত্রে বিম ও ছাদ একত্রে ঢালাই করা হয়। টি বিমের 2টি উপাংশ, ফ্লেঞ্জ এবং ওয়েব বা স্টেম। একে অনেক সময় রিবও বলা হয়। পাশেই তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, সেখানে বি ইকুয়াল টু ফ্লেঞ্জ লেখা হচ্ছে, স্ল্যাব পোর্শন, তার মানে হচ্ছে এটা ছাদের অংশ। আর বি ড্যাশ হচ্ছে ওয়েব অর স্টেম, টি হচ্ছে স্ল্যাব থিকনেস, ক্যাপিটাল ডি হচ্ছে টোটাল ডেপথ অফ টি বিম, ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ টি বিম, ডিডাব্লিউ হচ্ছে ডেপথ অফ ওয়েব অর স্টেম, সেটা ছাদের তলদেশ থেকে বিমের তলদেশ পর্যন্ত গভীরতা। আর এএসটি হচ্ছে এরিয়া অফ টেনসাইল স্টিল। টি বিমের নিরপেক্ষ অক্ষ ও পীড়ন নির্ণয়। বন্ধুরা, একটি কথা বলে রাখি, আজকের ক্লাসে আমাদের কিছু অঙ্কের ব্যাপার আছে, তো তোমরা অনুগ্রহ করে সবাই খাতা কলম নিয়ে বসবে। তো দেখা যাক টি বিমের নিরপেক্ষ অক্ষ ও পীড়ন নির্ণয়। প্রথমে জেনে নেওয়া যাক টি বিমের নিরপেক্ষ অক্ষ কোথায় কোথায় থাকতে পারে। টি বিমের নিরপেক্ষ অক্ষ 3 জায়গায় থাকতে পারে। প্রথমত ছাদের মধ্যে থাকতে পারে, যেটাকে বলা হয় ফ্লেঞ্জ। তারপরে ছাদ এবং ওয়েবের মিলন স্তরে থাকতে পারে। আরেকটা থাকতে পারে ওয়েবে। তা আমরা প্রথম শর্ত যেটা হচ্ছে, প্রথম অবস্থান তোমরা দেখতে পাচ্ছ বোল্ড করা আছে, অর্থাৎ যখন BT² / 2 > NASD-T হয়। এটি একটি সহজ উপায় জানার জন্য যে কোথায় আমাদের নিরপেক্ষ অক্ষ থাকবে, এই সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি। তো সেক্ষেত্রে যদি এই কন্ডিশন হয়, তখন আমরা বলি যে x <t, তার মানে x এর মানটা হবে স্ল্যাব থিকনেসের চেয়ে কম, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস ফ্লেঞ্জে অবস্থিত। তখন বিমটি আর টি বিম হিসেবে থাকে না, এটি হয়ে যায় আয়তাকার বিম। এবং আয়তাকার বিমের সকল সূত্র আমরা গত ক্লাসে দেখিয়েছি, সেরকমভাবে এটার ডিজাইন করতে হবে। bx² = NASD-x, অর্থাৎ নিরপেক্ষ অক্ষের অবস্থান নির্ণয় করতে হয়। এখানে বি হচ্ছে ফ্লেঞ্জের প্রস্থ, আর আয়তাকার বিমে প্রস্থটা ছিল বিমের প্রস্থ। তো এখান থেকে আমরা ধরে নিতে পারি যে এটি আসলে একটি বেশি চড়া একটি নর্মাল বিম, যেখানে বি হচ্ছে ফ্লেঞ্জের প্রস্থ এবং FC twice m by bx(d-x/3 kg/sq/cm), মানে কংক্রিটের পীড়ন, এবং FS হচ্ছে স্টিলের পীড়ন। টি বিমের নিরপেক্ষ অক্ষ ও পীড়ন নির্ণয় যখন x = t, অর্থাৎ যখন নাকি স্ল্যাব এবং ওয়েবের মিলনতলে নিউট্রাল অ্যাক্সিস থাকবে, তখন এটি আয়তাকার বিম হিসেবে কাজ করবে। তখন BT² / 2 = NASD-T, অর্থাৎ x এর জায়গায় t হয়ে যাবে। এখানে বি ফ্লেঞ্জের প্রস্থ, এবং ঠিক FC এর জায়গাও আগে ছিল D-Tx/3, এখানে হবে T/3। এই পার্থক্যটুকু হবে, বাকি সব একই রকম থাকবে। তৃতীয় অবস্থান, অর্থাৎ যখন BT² < NASD-T হয়, অর্থাৎ ওয়েবে অবস্থান করবে। এই অবস্থাতে বিমটি প্রকৃতপক্ষে টি বিম ন্যায় কাজ করবে। তা আমরা দেখে নেই এখানে কি হবে। সেক্ষেত্রে বিমের নিরপেক্ষ অক্ষ ওয়েবে থাকবে বলে পূর্বের সূত্রের ন্যায় নিরপেক্ষ অক্ষ পীড়ন নির্ণয় করা যায় না। অতএব আমাদেরকে এর জন্য নতুন করে সূত্র প্রতিপাদন করতে হবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক এর পরের স্লাইডে কি আছে। আমরা দেখতে পাচ্ছি টি বিমের নিরপেক্ষ অক্ষ ও পীড়ন নির্ণয়। এখানে আমাদের প্রথমে এই চিত্র সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে, কারণ এই চিত্র ধারণা না থাকলে আমরা ভালোভাবে বুঝবো না বিষয়টি। এটি একটি টি বিমের ক্রস সেকশন, এক্স সেকশনও বলা যায়। এখানে এটি হচ্ছে ছাদের অংশ, এই অংশটুকু হচ্ছে ছাদের,
এই অংশটুকু ছাদ থেকে আসে। আর এখানে ইফেক্টিভ ডেপথ যেটা বলতে এই যে ডিটাকে বোঝাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা উপর থেকে একেবারে এই স্টিলের সেন্টার পর্যন্ত, বাকি অংশটাকে কাভারিং বলে। আর এটি হচ্ছে ওয়েবের প্রস্থ বি ড্যাশ। আর এখানে দেখো বি ইকুয়াল টু ফ্লেঞ্জ, এই চড়াটা হচ্ছে ফ্লেঞ্জের নিরপেক্ষ অক্ষ, হচ্ছে এই লাইনটি হচ্ছে আমাদের নিরপেক্ষ অক্ষ। এই যে চলে যাচ্ছে লাল অক্ষর দিয়ে লেখা নিরপেক্ষ নিউট্রাল অ্যাক্সিস, এই নিরপেক্ষ অক্ষ থেকে এই যে উপর প্রান্ত পর্যন্ত এই দূরত্বটাকে বলা হয় এক্স। এই এক্সটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেসের সর্ব উপরি প্রান্ত, এই প্রান্তটি। আর এইখান থেকে ডি মাইনাস এক্স যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই যে রিইনফোর্সমেন্টের সেন্টার মতো দূরত্বটা। আর নিরপেক্ষ অক্ষ থেকে এই ছাদের তলদেশ মতে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স মাইনাস টি, কেননা ছাদের পুরুত্ব হচ্ছে টি, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা হবে এক্স মাইনাস টি। এখন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে হ্যাচ করা অংশটা আছে, এখানেই আমাদের কম্প্রেশনটা সৃষ্টি হয়। এই কম্প্রেশনটাই আমাদের এই টিবিমের নেয়। তো এখন দেখো এটিকে দুটো অংশে ভাগ করা যেতে পারে, একটি হচ্ছে ছাদের অংশ আর একটি হচ্ছে এই বিমের অংশ। এই দুটি অংশ মিলেই কিন্তু পুরো অংশটাই আমাদের কম্প্রেসিভ ফোর্স কাজ করবে। তা আমরা আমাদের ডিজাইনের সুবিধার্থে প্রথমে ধরে নেই যে এই পুরো অংশটাতে কম্প্রেসিভ স্ট্রেস সৃষ্টি হচ্ছে। তখন আমরা স্ট্রেস ডায়াগ্রাম তোমরা জানো এরকম ট্রায়াঙ্গুলার হয়, কারণ উপরে সর্বোচ্চ এবং নিউট্রাল অ্যাক্সিসে স্ট্রেসের মান 0, সেই কারণে আমাদের এরকম একটা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন হয়। কিন্তু বন্ধুরা এইখানে আমাদের এই জায়গাটুকু ফাঁকা এবং এই জায়গাটুকু ফাঁকা, তাহলে এইখানে কিন্তু স্ট্রেস হচ্ছে না। তাহলে এইটাকে আমরা এই জন্যই বলতেছি পজিটিভ স্ট্রেস ডায়াগ্রাম, আর নেগেটিভ হচ্ছে এইটা, কারণ এখানে আমরা এই যে এই ফাঁকা অংশগুলিকে বাদ দিয়ে দিচ্ছি। সেই ফাঁকা অংশ বাদ দেওয়ার ফলে এই যে মিলনতল, এই মিলনতলে আমাদের স্ট্রেস কত হয় সেটা আমাদেরকে জানতে হবে। এক্স ডিস্টেন্সে আমাদের স্ট্রেস হয় এফসি, তাহলে একে কত হবে এফসি বাই এক্স, তাহলে এক ইউনিটের জন্য হবে এত। এখন এখান থেকে এইটা ডিস্টেন্স কত এক্স মাইনাস টি, এই যে এক্স মাইনাস টি, তাহলে এক্স মাইনাস টিতে হবে এফ সি বাই এক্স ইন্টু এক্স মাইনাস টি। এ কারণেই এইটা হচ্ছে আমাদের এইখানকার স্ট্রেস। এটা কোথায়, জাস্ট এই যে ছাদ এবং ওয়েবের মিলনতল এই বরাবর আমাদের হচ্ছে এই স্ট্রেসটার সৃষ্টি হয়, এবং এই নিউট্রাল অ্যাক্সিসটা সেটা 0। এবং এটা ভরকেন্দ্র কোথায় কাজ করে, ভরকেন্দ্র হচ্ছে প্রথমে এখান থেকে টি ডিস্টেন্স, তারপরে এই অংশটুকু হচ্ছে এক্স মাইনাস টি, এই অংশটিকে এই ডিস্টেন্সটুকু এক্স মাইনাস টি, এই এক্স মাইনাস টি এর 1/3। তোমরা জানো ট্রায়াঙ্গুলার যে লোড থাকে, মানে যখন স্ট্রেস উপরে থাকে এবং নিউট্রাল অ্যাক্সিস 0 হয় তখন এটা এরকম ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউট হয়, সেই জন্য এক্স মাইনাস টি বাই 3, কারণ ত্রিভুজের ভরকেন্দ্র ওই এখান থেকে দূরত্বের মধ্য তৃতীয়াংশ হয়। তাহলে এইটা হচ্ছে তার এই ফোর্সের জন্য আমার দূরত্ব উপর থেকে। আর এই পুরোটা যখন ছিল তখন এক্সের 1/3, এই এক্স বাই 3। এখন এই যে কম্প্রেসিভ ফোর্স C1 এটা কাজ করছে এই বরাবর, যেটা কি আমরা ধরে নিচ্ছি পুরোটা এখানে বিম আছে, সেটা হচ্ছে C1। আর এটা হচ্ছে ফাঁকা অংশ, এই যে এই সকল জায়গায় এই যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছ এখানকার স্ট্রেস, সেটা হচ্ছে C2। তাহলে এই C1 মাইনাস C2 করেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে লব্ধি বল C। তাহলে সেটা অবশ্যই এই দুইটার কোনো এক জায়গায় কাজ করবে, সেই জায়গাটাই হচ্ছে আমাদের এই ওয়াই পয়েন্ট। এই যে ওয়াইটা দেখা যাচ্ছে উপর থেকে ওয়াই পয়েন্টের এইরকম জায়গায় কাজ করবে। তাহলে এই ওয়াইটা যখন আমরা পেয়ে যাব আর টেনশনটা আমাদের এই স্টিল বরাবর কাজ করছে, তাহলে এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমাদের লিভার আর্ম, যেটাকে আমরা জেডি দ্বারা প্রকাশ করি। আর জেডি মানে হচ্ছে ডি মাইনাস ওয়াই। তাহলে আর এই টিটা হচ্ছে সম্পূর্ণ টেনশন এখানে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো কিছু দেই নেই, কারণ আমাদের আরসিসি ডিজাইনে আমরা জানি যে কংক্রিট কোনো প্রকার টেনশন নেয় না, সম্পূর্ণ টেনশন নেবে স্টিল। সেই জন্য এখানে আর কংক্রিট আমরা দেখাইনি, টেনশনটাকে এভাবে দেখালাম। তো বন্ধুরা আমরা এর আগের ক্লাসেও পড়েছিলাম এবং সেখানে বলেছিলেন রূপান্তরিত সেকশনটা কেন করি আমরা। রূপান্তরিত সেকশনটা করি এই জন্যই যেন বিমটি সমসত্ব বিমে পরিণত হতে পারে, এবং ওই সমসত্ব বিমের তত্ত্বের উপর ভিত্তি করেই আমরা সব কিছু করে থাকি। তো রূপান্তরিত সেকশন ব্যবহার করে সমসত্ব বিমের ন্যায় আরসিসি বিমের সূত্র প্রতিপাদন করা যায়। সমসত্ব বিমের নিরপেক্ষ অক্ষের সাপেক্ষে স্ট্যাটিক্যাল মোমেন্ট অফ কম্প্রেশন জোন ও স্ট্যাটিক্যাল মোমেন্ট অফ টেনসাইল জোন পরস্পর সমান হয়।
তো এখন স্ট্যাটিক্যাল মোমেন্ট অফ কম্প্রেশন জোন, কম্প্রেশন এরিয়া ইন্টু নিরপেক্ষ অক্ষ। এই নিরপেক্ষ অক্ষ নিউট্রাল অ্যাক্সিস থেকে ভরকেন্দ্র মধ্যে দূরত্ব। এখন এখানে যেহেতু আমরা এই অংশ হ্যাচ অংশটুকুতে কম্প্রেশন হচ্ছে, এটা দুটো অংশে আমরা ভাগ করছি। একটি হচ্ছে বি, এই দুটো অংশ হচ্ছে এই পুরোটা, এইটাকে আমরা বলতেছি একটি অংশ, সেটা হচ্ছে বি ইন্টু এক্স, এবং এর এই পুরোটা, এখানে পুরোটা ধরে নিচ্ছি, পুরোটা ধরে নিচ্ছি, এটা পুরোটাই আছে। তাহলে বি ইন্টু এক্স, এবং এইখান থেকে ভরকেন্দ্র হবে x/2 এর অর্ধেক। তারপর মাইনাস, যেহেতু এইখানে ফাঁকা অংশ ছিল, এটাকে আমরা ধরে নিয়েছিলাম প্রথমে, তাহলে সেটা বিয়োগ করছি, তাহলে সেটা কি হবে, এই বি থেকে বিয়োগ করতে হবে বি মাইনাস বি ড্যাশ, আর ইন্টু এখানে হাইট কত x-t, তাহলে x-t করলে হবে এই ফাঁকা অংশের ক্ষেত্রফল, এবং কাজ করবে কোথায়, এখান থেকে নিয়ে এইটার ভরকেন্দ্র অর্ধেক, সেটা হলে x-t/2। তো এইটাকে করলে পরে সূত্রটা দাঁড়ায় এরকম, এবং পরিশেষে bx²/2 b মাইনাস, এই সূত্রটা এরকমভাবে দাঁড়া যায়, তোমরা এটা দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে স্ট্যাটিক্যাল মোমেন্ট অফ টেনশন জোন ইকুয়াল টু টেনশন এরিয়া ইন্টু নিরপেক্ষ অক্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো এখানে টেনশন জোনে কি আছে আমাদের, NaS, কংক্রিটে যে স্টিল ছিল AS, তার n গুণ পরিমাণ কংক্রিট, যেটা আমরা কল্পনা করি, এবং এর দূরত্ব হচ্ছে d-x, তাহলে NaS ইন্টু d-x, এখানে এটা হলো। এখন সমসত্ব বিমের সূত্র অনুযায়ী স্ট্যাটিক্যাল মোমেন্ট অফ কম্প্রেশন জোন ইকুয়াল টু স্ট্যাটিক্যাল মোমেন্ট অফ টেনসাইল জোন সমান হবে। তাহলে সে সমান হলে পরে কি হবে, আমরা পরবর্তী স্লাইডে দেখি। এখানে শর্তানুসার আমরা বলতে পারি bx²/2 মাইনাস b মাইনাস b ড্যাশ ইন্টু x-t হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু NaS ইন্টু d-, এই যে সুন্দর করে দেখানো আছে বোল্ড করে হলুদ রঙে, তোমরা এটা দেখো। এই সূত্র থেকে আমরা x এর মান বের করতে পারবো। নিরপেক্ষ অক্ষে মনে রাখতে হবে পীড়নের মান 0। তো দেখা যাক বন্ধু পরবর্তী স্লাইডে কি আছে। এরপরে আসছে টি বিমের চাপ পীড়ন নির্ণয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে চিত্র দেওয়া আছে, এবং এখানে মোট চাপ C = C1 - C2। তো বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, এখানে মোট চাপ বল C বলছি আমরা, C1 - C2। C1টা কি ছিল, ওই যে সম্পূর্ণ অংশটা আমরা ধরে নিয়েছিলাম প্রথমে, আমরা যে ফিগারে দেখালাম C1 পুরোটা মানে হচ্ছে যে এইখানে পুরোটা এইভাবে, এইটাকে পুরো ধরে নিব একটা বিম আছে, কিন্তু এখানে কোনো ফাঁকা অংশ যে ছিল সেটাকে মনে করছে না। C1 মাইনাস C1টা হচ্ছে মাইনাস C2, সেটা হচ্ছে এই ফাঁকা অংশের জন্য যেটা হবে। তাহলে এখানে গড় চাপ পীড়ন ইনটু ক্ষেত্রফল। তো প্রথমে আমাদের একেবারে উপরে আমাদের স্ট্রেস হয় FC, এবং এখানে হচ্ছে 0, যেটা এখানে বড় কথা FC, আর এখানে 0, তাহলে অ্যাভারেজ কী হবে 0 + FC/2 ইন্টু এরিয়াটা কী হবে B ইন্টু X। তাহলে এইখান থেকে পেলাম হাফ FC BX, এটা হলো C1। সম্পূর্ণটা আমরা চিন্তা করলাম যে পুরোটা জায়গায় আমাদের কংক্রিট আছে, বিমের পুরোটা জায়গায় কংক্রিট আমরা ধরে নিলাম, কিন্তু ফাঁকা যে অংশ আছে সেটা হচ্ছে আমাদের C2। সেই C2-র ক্ষেত্রফলটা কি হচ্ছে B মাইনাস এই যে ক্ষেত্রফল ইন্টু গড় চাপ পীড়ন। তো এইটা হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে B - b ড্যাশ ইন্টু x-t, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এখানকার গড় পীড়নটা এটা কিভাবে আসলো, এই যে আমরা এখানে বলেছিলাম যে এই আমাদের যে মিলন তল, এই যে এখানে ফ্লেঞ্জ আর এই ওয়েবের মিলন তলে আমাদের স্ট্রেসটা হচ্ছে FC/x ইন্টু x-t, এইটা হচ্ছে উপরে, কিন্তু এখানে তো 0, তাহলে এইটাকে যোগ 0 দিয়ে ভাগ করতে হবে 2, সেই কারণে এইটা এসেছে। তাহলে এই হলো আমাদের C2। তাহলে C1 - C2 করলেই আমরা এখানে চাপা বল পেয়ে যাব। টি বিমের চাপ পীড়ন নির্ণয় বিমের উপর প্রান্ত হতে বিবেচনা করে M1 হচ্ছে যখন আমরা এই যে টি বিমের পুরো অংশটাকে ধরেছিলাম যে এখানে কোনো ফাঁকা নেই, সম্পূর্ণ অংশ আছে, সেটাকে M1 বলছি, এবং তার জন্য ফোর্স হচ্ছে C1। তাহলে M1 C1, এবং এটা কাজ করবে এখানে এই যে চিত্র আছে, এখানে x/3 ডিস্টেন্স দূরত্বে, সেই x/3 এটাকে ক্যালকুলেশন করে আমরা পাই এই অংশটুকু হচ্ছে আমাদের M1। ঠিক অনুরূপভাবে M2 হচ্ছে C2। এই যে C2টা কাজ করছে, এই C2 হলো ফাঁকা অংশ, সেজন্যই এটা নেগেটিভ। তাহলে এই C2 এর ডিস্টেন্সটা আমরা আগে বলেছি যে এখান থেকে ছাদের থিকনেস T, তারপরে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে x-t এর 1/3, সেই জন্য T + x-t/3। এখান থেকে আমরা C2 কম্প্রেসিভ ফোর্স, সেটা আগে আমরা বের করেছি B - b ড্যাশ ইন্টু x-t ইন্টু FC x-t/2x, যেহেতু এখানে অ্যাভারেজ নেওয়া আছে, এইভাবে আমাদের এইটা চলে আসে। তাহলে এইখান থেকে আমরা
এই অংশটুকু পেলাম। তাহলে সামেশান এম মানে হলো যে M1 মাইনাস M2, এইটা থেকে আমরা এম পেলাম, এবং সি হচ্ছে C1 মাইনাস C2। তাহলে পরবর্তী স্লাইডে দেখা যাক কি আছে, ওয়াই, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সামেশান এম বাই সি। সামেশান এম মানে হচ্ছে M1 মাইনাস M2, আর সি মানে হচ্ছে C1 মাইনাস C2। এই সূত্রগুলি আমরা পূর্বেই সুন্দর করে দেখিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের সামেশান এম, আর এটা হচ্ছে সি। তাহলে এই দুটো সূত্র আছে, এখান থেকে আমরা ওয়াইটা পেতে পারি। তো বন্ধুরা এখানে দেখো এফসি, নিচেও এফসি আছে, এবং হাফ হাফ এটা কমন নিয়ে আমরা FC বাই 2 উপর নিচে কাটা গেল। তাহলে থাকলো কি, শুধুমাত্র বি এক্স স্কোয়ার বি মাইনাস। তাহলে জিনিসগুলো হচ্ছে বি আছে, বি ড্যাশ আছে, এক্স আছে এবং টি আছে, এবং সবগুলি আমাদের জানা, কারণ আমরা এক্স এর মান নির্ণয় করেছি নিরপেক্ষ অক্ষের সাপেক্ষে, নিরপেক্ষ অক্ষ ডিজাইন বের করেছি এর আগেই। বি আমাদের দেওয়া থাকবে ফ্লেঞ্জের বিস্তার, বি ড্যাশ হচ্ছে ওয়েবের বিস্তার, আর টি হচ্ছে স্ল্যাবের থিকনেস। তাহলে এইখান থেকে আমরা অত্যন্ত সহজে ওয়াইটা বের করে নিতে পারি। বন্ধুরা তোমরা প্রায় অঙ্কে ভুল করো এই ওয়াই নির্ণয় করা। তোমরা যদি এটাকে ঠিকভাবে মনে রাখতে পারো আর নিউট্রাল অ্যাক্সিস যদি ঠিকমতো বের করো, তাহলে ওয়াই এর মানটা কোনো সমস্যাই না। এই যে লিভার আর্ম জেডি, আমরা লিভার আর্মকে প্রকাশ করি জেডি দ্বারা। জেডি মানে হচ্ছে ডি মাইনাস ওয়াই, তোমরা ফিগারে দেখেছো। এখন বিম প্রস্থের সাম্যাবস্থা বিবেচনা করলে কি হয়, বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু প্রতিরোধী মোমেন্ট, অর্থাৎ এম ইকুয়াল টু এমসি ইকুয়াল টু এমটি। অর্থাৎ এর অর্থ হচ্ছে এম ইকুয়াল টু এমসি, এম ইকুয়াল টু এমটি। তা আমরা এমসি ইকুয়াল টু কি পাই, এমসি ইকুয়াল টু এম ইকুয়াল টু সি ইন্টু জেডি। তো বন্ধুরা আমরা যে কোনো জিনিসকে যদি সাম্যাবস্থায় রাখতে চাই, তাহলে আমরা এমনভাবে লোড দিব যেন এমসি এমটি সব সমান হয়। সে কারণেই কিন্তু আমাদের এই সাম্যাবস্থার কথা। তাহলে আমরা এমসি ইকুয়াল টু এম ইকুয়াল টু সি ইন্টু জেডি পাই, এই জেডি সি ইন্টু ডিওয়াই। পরবর্তী স্লাইড দেখি, এখান থেকে আমরা সি ইকুয়াল টু পাই এম বাই ডি মাইনাস ওয়াই। এটা শুধুমাত্র আমাদের সমাধান করা, এবং এখানে সি এর মানটা কিন্তু আমরা এর আগে এটা পেয়েছি, বিগত স্লাইডে দেখানো হয়েছে। এইখান থেকে আমরা এফসি এর মানটা এটা পাই। তাহলে বন্ধুরা দেখা যাক পরবর্তী স্লাইডে কি আছে। এতক্ষণ আমরা চাপ পীড়ন নির্ণয় করলাম, এখন টান পীড়ন নির্ণয় করব। সেই আগের মতোই, যে এম ইকুয়াল টু এমসি ইকুয়াল টু এমটি আমরা জানি। তাহলে এমটি ইকুয়াল টু কি এম টি ইন্টু জেডি, টি ইন্টু জেডি মানে হচ্ছে ডি মাইনাস ওয়াই, আর এই টিটা মানে হচ্ছে এএস ইন্টু এফএস। এই টি আর এইটার সাথে একটা সম্পর্ক আছে, টি, এটা আমরা দেখাচ্ছি। তাহলে এইখান থেকে এটা আসলো, তাহলে এখান থেকে সহজেই এফএস ইকুয়াল টু এম বাই এরিয়া অফ স্টিল ডি মাইনাস ওয়াই। এই ডি মাইনাস ওয়াই হচ্ছে লিভার আর্ম। তাহলে এখান থেকে আমরা স্টিলের যে পীড়ন উৎপন্ন হচ্ছে, অ্যালায়েবল পীড়ন, সেটা নির্ণয় করতে পারছি। তাহলে একটি বিমের যে স্থায়িত্বতা সেটা নির্ভর করে কংক্রিটের গুণাগুণের উপরে এবং স্টিলের গুণাগুণের উপরে। তো এখন আমরা কংক্রিটে কী ধরনের পীড়ন উৎপন্ন হচ্ছে সেটাও পেয়ে গেলাম, স্টিলে কী ধরনের পীড়ন উৎপন্ন হচ্ছে সেটাও পেয়ে গেলাম, কত পরিমাণে। এখন আমরা যেই ম্যাটেরিয়ালস ব্যবহার করব তার সামর্থ্যের সাথে তুলনা করে দেখব যে বিমটি নিরাপদ কিনা। তবে বন্ধুরা মনে রাখবে একটি কথা, যে বিমটি নিরাপদ কিনা, বিমটি সর্বতোভাবে নিরাপদ হতে হবে। কংক্রিটের নিরাপদ হলো, স্টিলের নিরাপদ না, তাহলেও বিম ফেল করবে। আবার স্টিলের নিরাপদ, কংক্রিটের নিরাপদ, তাহলেও বিম ফেল করবে। অতএব নিরাপদ হওয়ার জন্য কংক্রিটের যেই স্ট্রেস সেটার মধ্যে থাকতে হবে, এবং স্টিলের যে স্ট্রেস সেটার মধ্যেই থাকতে হবে, তাহলেই বিমটি নিরাপদ। তো দেখি পরবর্তী স্লাইডে কি আছে। বিমের প্রকারভেদ, এখানে 3 ধরনের বিমের কথা বলা হচ্ছে, ব্যালেন্সড বিম, আন্ডার রিইনফোর্সড বিম, ওভার রিইনফোর্সড বিম। ব্যালেন্সড বিমটা কি? লোড প্রয়োগের ফলে বিমে উৎপন্ন বেন্ডিং মোমেন্টের প্রভাবে কংক্রিট এবং রিইনফোর্সমেন্ট মানে স্টিল উভয়ের মধ্যে একই সময়ে পূর্ণ মাত্রায় পীড়ন সৃষ্টি হয়। বন্ধুরা এটি দ্বারা বোঝা যাচ্ছে যখন আমরা লোড প্রয়োগ করব, একই সময়ে কংক্রিটও তার যেই ক্ষমতা, পূর্ণ ক্ষমতা ব্যবহার করবে, এবং স্টিলও তার পূর্ণ ক্ষমতা ব্যবহার করবে নিজেকে টিকিয়ে রাখার জন্য। এটাই হচ্ছে ব্যালেন্সড। তার মানে উভয়ই একই পরিমাণে একই সময়ে তাদের নিজস্ব যে পীড়ন রেজিস্ট করতে পারে সেই পীড়নে চলে যাবে, সেটা হচ্ছে ব্যালেন্সড বিম। তারপর হচ্ছে আন্ডার রিইনফোর্সড বিম। কংক্রিটের পূর্বে স্টিলের সর্বোচ্চ বা গ্রহণযোগ্য মাত্রায় টান পীড়ন সৃষ্টি হয়। এর অর্থ হচ্ছে যে কংক্রিটের যদি 100 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার স্ট্রেস নিতে পারে, আর যদি স্টিল যদি নিতে পারে 10,000 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, তাহলে 10,000 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার
স্ট্রেস উৎপন্ন হবে টিলে, কিন্তু কংক্রিটে 100 হবে না, সেখানে হয়তো আবার 90 হবে, 80 হবে, তার মানে কংক্রিটে কম থাকবে। এটা হলো আন্ডার রিইনফোর্সড বিম। আর ওভার রিইনফোর্সড বিম তার উল্টোটা, যেখানে স্টিল থাকবে তার পূর্ণ ক্ষমতা ব্যবহার হবে না, কিন্তু কংক্রিটের পূর্ণ ক্ষমতা ব্যবহার হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে 3টি বিমের কথাই বললাম। এখানে আমাদের ব্যালেন্সড বিম এইটাও আমরা নির্মাণ করি না, এবং আমরা ওভার রিইনফোর্স বিমও ডিজাইন করি না, কেননা ব্যালেন্সড বিম এবং ওভার রিইনফোর্সড বিম দুটোই ফেল করে কোনো রকমের সতর্কতা না দিয়ে, কেননা এই দুইটাতে কংক্রিটের ফেলিউরটা হয়। তো কংক্রিটের ফেলিউরটা হইলে কোনো সতর্কতা পাওয়া যায় না, কেননা কংক্রিট ব্রিটেল ম্যাটেরিয়ালস ভাঙার আগে কোনো রকমের সতর্কতা প্রদান করে না। কিন্তু আন্ডার রিইনফোর্সড বিমের ক্ষেত্রে যেহেতু স্টিলে আগে টেনশন ইল্ডিং হয়, সেই জন্য এটা একটা আমাদেরকে আগাম সতর্কতা দেয়, এবং আমরা প্রতিশোধকমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। তাই আমাদেরকে সবসময় উচিত আন্ডার রিইনফোর্সড বিম ডিজাইন করা। দেখা যাক পরবর্তী স্লাইডে কি আছে। আজকের পাঠ মূল্যায়ন। টি বিমের কংক্রিট ও স্টিলের পীড়ন নির্ণয়ের সূত্রসমূহ প্রতিপাদন করতে পেরেছি। WSD পদ্ধতিতে টি বিমের পীড়ন সমূহ নির্ণয় করতে পেরেছি। ব্যালেন্সড আন্ডার এবং ওভার রিইনফোর্সমেন্ট বিম কি জানতে পেরেছি। RCC বিমে আন্ডার রিইনফোর্সমেন্ট এবং ওভার রিইনফোর্সমেন্টের প্রভাব জানতে পেরেছি। দেখা যাক এর পরবর্তী স্লাইডে কি আছে। বাড়ির কাজ। দুটো বাড়ির কাজ দিয়েছি। আন্ডার রিইনফোর্সড বিম ডিজাইনের যৌক্তিকতা ব্যাখ্যা করো। আর 2 নম্বর হচ্ছে টি বিমের নিরপেক্ষ অক্ষ, কংক্রিটের চাপ পীড়ন এবং স্টিলের টান পীড়ন নির্ণয়ে ব্যবহৃত সূত্রসমূহ ধারাবাহিকভাবে নোটেশন সহ লেখো। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্যের সাথে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।